আমি ডাক্তার জাহিদুল ইসলাম আপনার কাছে আসতে চাই। বিএনপির পক্ষ থেকে বিভিন্ন নেতা বিশেষ করে রিজভী বলেছেন আর অনেকেই বলেছেন যে গায়ের জোরে সরকার ইশরাককে মেয়র হতে দিচ্ছে না। আবার যারা কিনা সরকারি তরফে আছে কিংবা এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে ইশরাক হোসেন গায়ের জোরে মেয়র হতে চাচ্ছেন। আসলে এই যে পাল্টাপাল্টি গায়ের জোর দেখানোর কথা বারবার বলা হচ্ছে, এবং আজকে আমি একটু আগেই দেখলাম যে নাহিদ ইসলাম প্রেস ব্রিফ করেছেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না, কালকে সকালে 11টায় নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা কিংবা একটা আন্দোলন হবে। তো সবকিছু মিলিয়ে এনসিপির অবস্থানকে এনসিপি কি ভাবছে? গায়ের জোরে কি এনসিপি আদৌ বিএনপির সাথে যে গায়ের জোরের কথা বলা হচ্ছে সেই জায়গায় কি অবস্থান এনসিপির? আচ্ছা, প্রথমত ধন্যবাদ। যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি যে ইশরাক হোসেনের উনি মেয়র হিসাবে শপথ নেবেন কি নেবেন না, এবং এটা নিয়ে যে রাজনৈতিক পরিস্থিতি, এখানে একটা বিষয় সুস্পষ্ট। আমাদের সম্মানিত আপা কিন্তু শুরুতেই বলেছেন অবৈধ সরকার, অবৈধ নির্বাচন। অবৈধ সরকার এবং অবৈধ নির্বাচনের ফলাফল তো আমরা সবাই ডিনাই করেছি, বাংলাদেশের মানুষ তাদেরকে ডিনাই করেছে এবং তারা বাংলাদেশে নেই। এবং সেখানে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় যে বিষয়টা এখানে প্রাধান্য পাওয়া উচিত সেটা হচ্ছে যে ইশরাক উনার ব্যাপারে যেই তরুণদের কাছে যে ইমেজটা ছিল, আজকে দেখেন উনি কিন্তু জনবান্ধব একজন নেতা, এবং উনি যেভাবে করে ওনার নেতাকর্মীকে বিভিন্ন আন্দোলনের সময় সেভ করেছে, একটা সিম্বলিক জায়গা ছিল, এবং ওই জায়গা থেকে আমরা সবসময় মনে করি উনি, এবং অনেক সময় দেখা যায় বিএনপির অনেক কিছুর বাইরে গিয়ে উনি কথা বলেছেন, এটা কিন্তু আমরা এক্সাম্পল হিসেবে দেখেছি। বাট আজকে উনি যেই বিষয়টা সামনে আসলে এটা আমাদের জন্য অনেক ব্যথিত করে, যে বিষয়টা দেখতে যে আসলে যেই টাইম পিরিয়ড চলে গিয়েছে এবং যেখানে শুধু ক্ষমতাটাকে এখন প্রায়োর হিসেবে দেখা হচ্ছে, চেয়ারটাকে আসলে এটাকে তো ওনারা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এবং এটা তো আমরা সবাই জানি, এবং এটাতে মানুষ কিন্তু তাদেরকে বাহবা দিয়েছে যে এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড, এবং মানুষ পাশে ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে সেই মানুষের ভোগান্তি তৈরি হচ্ছে। আজকে আপনি 6 দিন ধরে তালা ঝুলিয়ে রাখলেন, সেখানে কিন্তু আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন যে সেবাসমূহ এগুলো কিন্তু টোটালি বিঘ্নিত হচ্ছে, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় ওখানকার মানুষজন কিন্তু আসলে সেবাগুলো পাচ্ছে না। এবং সেখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে যদি আমরাও তো বলছি যে বাংলাদেশে একটা সঠিক প্রক্রিয়ার মাধ্যমে সবাই নির্বাচিত হোক, এখানে তো আসলে ক্ষমতার জোরের কোনো কথা নেই, আপনি লোকবলে জনবলের কোনো কথা নেই। তাহলে আমরা যদি স্থানীয় সরকারের কথা বলি যে ঠিক আছে, এটা তো একটা স্থানীয় সরকার ইলেকশনের মধ্যেই পড়ে, আমাদের মেয়াদও শেষ হয়ে গিয়েছে, তাহলে আমরা কেন না একটা স্থানীয় সরকার নির্বাচন দেই। এই নির্বাচনের মাধ্যমে ইশরাক ওনার যে জনপ্রিয়তা আছে এবং ওনার যেই অ্যাকসেপ্টেন্স আছে, উনি তো অবশ্যই জিতে আসতে পারে, এবং সেই জায়গাটা তো ওনার জন্য স্ট্যান্ড পয়েন্ট রেডি, এবং সেখানে শপথের জন্য এবং মেয়াদ এখন কিন্তু আসলে উনি যদিও এটার ব্যাপারে কোনো রায় পান, শপথটা নিয়ে কি করবেন, তখন তো টাইম পিরিয়ড নাই, এটা কিন্তু আসলে সাংবিধানিক একটা ক্রাইসিস তৈরি হবে। উনি কিন্তু একটা কথা বলেছেন যে মেয়র ফেয়র কিছু না, আমি আসলে এই সরকার যে দ্বিমুখী আচরণ করছে না, এটা আসলে এটা সরকারের সাথে ওনার যে বিষয়টা, সরকারের কিন্তু দেখেন এখানে একটা প্রক্রিয়া আপনারা খুব সুস্পষ্টভাবে খেয়াল করতে হবে যে যখনই আরজি পরিবর্তন হলো এবং ওখানে কিন্তু আইনের একটা জটিলতা রয়েছে, এবং যখন রিট থেকে একটা আপনার রিপ্লাই দেওয়া হলো, তখন কমিশনকে কিন্তু বলা হয়েছে যদি কোনো আইনি জটিলতা না থাকে, এবং এটা আইন মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে এবং আইন মন্ত্রণালয় এখনো কোনো রিপ্লাই দেয়নি, সেক্ষেত্রে আপনি কার কথা বলবেন? এটা তো একটা আমাদের মানে এটাকে বলতে হবে আপনার আমাদের যে ব্যুরোক্রেসির প্রক্রিয়া, এখানে যে জটিলতা তো অ্যাকসেপ্ট করে নিতে হবে। কিন্তু সেই জায়গাটা যখন আমরা বলি যে ঠিক আছে ভাই চলেন আমরা এই আমাদের যে প্রশাসনকে সংস্কার করি, আমরা সংবিধানকে সংস্কার করি, অথবা আমরা রাষ্ট্র ব্যবস্থা আইন বিচার প্রক্রিয়াকে সংস্কার করি, তখন তো কাউকে আমরা পাশে পাচ্ছি না। এটা কিন্তু আমাদের আসলেই একটা বড় চ্যালেঞ্জের জায়গা। আমাদেরকে বুঝতে হবে যে যদি রাষ্ট্রীয় কাঠামোকে ঠিক করতে হয়, এটা একটা অপরচুনিটি। বর্তমানে নির্বাচন বা এই যে ওনারা যেটা করছে এটা না করে আমি যদি এক টেবিলে বসে আজকে আলোচনা করতে পারি যে ঠিক আছে যে ক্রাইসিস মোমেন্ট, এখানে কোন সমস্যাটা সমাধান করা যায়, এবং সেই সমস্যাগুলো মূল জায়গা হচ্ছে আপনি সংবিধান সংস্কার এবং আইনের সংস্কারটা করেন, প্রশাসনের সংস্কারটা আনেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে আপনি সংস্কারগুলো করেন, তাহলে কিন্তু এই প্রক্রিয়াগুলো আর জটিল হয় না। এবং নির্বাচন কমিশনের যে বিষয়টা আমাদের আজকে আসছে সেটা হচ্ছে দেখেন নির্বাচন কমিশনের কাছে গিয়েছে, তারা কোনো অ্যান্সার দিল না কেন? একটার ব্যাপারে তারা অ্যাকসেপ্ট করে, একটার ব্যাপারে অ্যাকসেপ্ট করে না, তারপর তারাও কিন্তু একটা দ্বিমুখী আচরণ দেখাচ্ছে। এবং সেখানে আমরা কিন্তু বলতে চাই এনসিপির পক্ষ থেকে যে নির্বাচন কমিশন আসলেই কিন্তু পক্ষপাতিত্ব করছে, এবং সেক্ষেত্রে কিন্তু তারা বিএনপিকে প্রেফার করছে। দেখেন তার ব্যাপারে কিন্তু তাদের কোনো রায় নাই, কিন্তু বরিশালের ব্যাপারে তারা কিন্তু অ্যাকসেপ্ট করছে। এই বিষয়গুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে কিন্তু যে ক্ষমতার যে আসার আগেই তারা কিন্তু ওই ব্যবস্থাপনা এবং সেই প্রেসারে, এবং একটা জিনিস খেয়াল করতে হবে যে যেখানে গত 5 আগস্টের আগে
পুরো সময় ধরে 32টা দিন তারা মাত্র কর্মদিবসে এই তার ইশরাক হোসেনের রিটের ব্যাপারে তারা সময় পেয়েছে। সেখানে গত 4 মাসে 17 বার গিয়ে এটা তার পক্ষে রেজাল্টটা নিয়ে আসে। তার মানে কি ফেভারেবল কাদের পক্ষে? এটা কিন্তু এনসিপির পক্ষে কোনোভাবেই না। তো এখানে আপনাদেরকে বুঝতে তাহলে হবে ইশরাক হোসেন কেন আসলে এই পদটা চাচ্ছেন? এটা তো আমাদের কাছে যেটা সুস্পষ্ট, সেটা হচ্ছে যে দেখেন আমরা যেটা বলতেছি, আমি কিন্তু শুরুতে বলছি উনি একটা সম্মানিত ব্যক্তি এবং ওনাকে তরুণ প্রজন্ম অনেক সম্মান করে এবং আমরা কিন্তু ইন্সপায়ার হয়েছি। কিন্তু আজকে যেটা হচ্ছে যে ক্ষমতার যে চাওয়াটা, এটা আমরা দেখতে পাচ্ছি তাদের কাছে, এটা কিন্তু আমাদের কাছে কখনোই কাম্য ছিল না। আপনার কাছে আবার এবং এটা আসবো, খুবই পাপিয়া আমাদের আপা, কাছে আমার মনে হতাশ হয় করে। আপনার